নমস্কার। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি অর্ক, আর আজ আমি যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। টাইটেল বা ভূমিকা দেখে হয়তো ভাবছেন আমি আবার কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়েছি কিনা, কিন্তু বিশ্বাস করুন, আজ যা বলবো তা কোনো ষড়যন্ত্র নয়, বরং আপনার চোখের সামনে ঘটে চলা এক নিস্তব্ধ ডাকাতি। আচ্ছা, সরকার কি আমাদের ভারতীয় রেলওয়েকেও বেচে দিতে চাইছে? আপনি কি জানেন আপনার পকেট থেকে যে ২০ টাকা দিয়ে আপনি প্ল্যাটফর্ম টিকিটটা কিনছেন, তার মধ্যে ১৮ টাকাই সোজা চলে যাচ্ছে কোনো এক প্রাইভেট কোম্পানির সিন্ধুকে? আর এটা তো শুধু ট্রেলার, আসল সিনেমাটা তো আরও ভয়ঙ্কর। ভারতীয় রেল যা ১৩ লাখ মানুষকে রোজগার দেয়, যা প্রতিদিন প্রায় ২ কোটি যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়, সেই রেলওয়ে আজ এক খামোশ বা নিস্তব্ধ ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। মুম্বাইয়ের সিএসএমটি স্টেশন বলুন, দিল্লির স্টেশন, গান্ধীনগর বা লখনৌয়ের চারবাগ, এগুলো তো শুধু ইট পাথরের স্টেশন নয়, এগুলো ভারতের স্পন্দন, ভারতের ধুকপুকানি। কিন্তু আজ এই স্টেশনগুলোর ভেতরে যা হচ্ছে তা আপনাকে চমকে দেবে, কারণ যে রেলওয়েকে তিল তিল করে গড়ে তুলতে ১৭০ বছর লেগেছিল, তাকে বদলে ফেলতে মাত্র ৫ বছরই যথেষ্ট হতে পারে। এই রিপোর্টে আমি আপনাকে পাই পয়সার হিসেব দিয়ে বোঝাবো যে ২০২৪-এর পর থেকে যে ৫০টা স্টেশনের তথাকথিত পুনর্বিকাশ বা রিডেভেলপমেন্ট হলো, সেটা আসলে কার স্বার্থে হলো। বন্দে ভারত ট্রেনের ওই চকচকে বডির আড়ালে কোন কোম্পানিগুলো কোটি কোটি টাকা মুনাফা লুটছে? আর সবথেকে জরুরি প্রশ্ন, সাধারণ যাত্রীর পকেটে এর আসল মারটা কতটা পড়ছে? আগামী কয়েক মিনিটে আমরা সেই মাস্টার প্ল্যানটা ডিকোড বা ফাঁস করার চেষ্টা করব, যেটা আপনার চোখের সামনেই চলছে অথচ আপনি টের পাচ্ছেন না। তো চলুন শুরু করা যাক এই সত্য অনুসন্ধানের সফর। ভারতীয় রেলের গল্পটা শুরু হয়েছিল ১৮৫৩ সালে, মুম্বাই থেকে থানে পর্যন্ত মাত্র ৩৪ কিলোমিটার পথ দিয়ে। ইংরেজরা এটা বানিয়েছিল তাদের ব্যবসার স্বার্থে, লুঠের মাল বইবার জন্য। কিন্তু স্বাধীনতার পর এই রেল পুরোপুরি ভারতের জনগণের হয়ে গেল। ১৯৫১ সালে ভারত সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল, সমস্ত প্রাইভেট রেল কোম্পানিকে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করে দেওয়া হলো। কেন জানেন? কারণ রেলওয়ে শুধু একটা ট্রান্সপোর্ট বা যাতায়াতের মাধ্যম ছিল না, এটা ছিল জাতীয় ঐক্যের একটা সাধন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আসাম, পুরো দেশকে এক সুতোয় বাঁধার কাজটা করেছিল এই রেল। কিন্তু শুনুন, এই গল্পের আরেকটা দিকও আছে। ১৯৯০ সালে যখন ভারতে অর্থনৈতিক উদারীকরণ বা লিবারালাইজেশন এলো, তখন কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন তৈরি হলো, আর প্রথমবারের মতো সরকার এবং প্রাইভেট সেক্টরের একটা জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ শুরু হলো। সেই এক্সপেরিমেন্ট সফল হয়েছিল, কিন্তু তখন কেউ ঘুণাক্ষরেও ভাবেনি যে ২০২০-র পর এটা কেমন এক মহিরুহু বা বিশাল বিষবৃক্ষ হয়ে দাঁড়াবে। ২০১৪-র পর এক নতুন সরকার এলো, এক নতুন ভিশন বা স্বপ্ন নিয়ে। ভিশনটা কি ছিল? মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত। স্লোগানগুলো বেশ জোরালো ছিল। রেলওয়েকে মডার্নাইজ বা আধুনিক করার কথা উঠল, আর সত্যি বলতে আধুনিক করার দরকারও ছিল। পুরনো কোচ, ভাঙা প্ল্যাটফর্ম, নোংরা টয়লেট, এসব বদলানোর দরকার ছিল। ২০১৯-এ একটা বড় ঘোষণা করা হলো, ১০০টা রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ হবে, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি পাওয়া যাবে। শুনে আমাদের সবারই বেশ ভালো লেগেছিল, গর্ব হয়েছিল। কিন্তু মনে রাখবেন, ডেভিল অলওয়েজ লাইজ ইন দ্য ডিটেলস, অর্থাৎ শয়তান সবসময় বিস্তারিত তথ্যের আড়ালে লুকিয়ে থাকে। ২০২০ সালে যখন প্রথম ৫০টা স্টেশনের টেন্ডার বেরোলো, তখন একটা অদ্ভুত প্যাটার্ন বা নকশা চোখে পড়ল। খুব মন দিয়ে শুনুন, বেশিরভাগ প্রজেক্ট কাদের হাতে গেল? আদানি গ্রুপ, আহমেদাবাদ, জয়পুর, লখনউ, গুয়াহাটি, পাটনা, অযোধ্যা। জিএমআর গ্রুপ, এল&টি, বাকি বড় শহরগুলোর কন্ট্রাক্ট এরা পেয়ে গেল। এখন আপনি বলতেই পারেন, তাতে কি হয়েছে শিবম, সমস্যাটা কোথায়? প্রাইভেট কোম্পানিরা তো এফিশিয়েন্ট বা দক্ষ হয়, কাজ ভালো করবে। একদম ঠিক, কিন্তু এখানে প্রশ্নটা এফিসিয়েন্সি বা দক্ষতার নয়, প্রশ্নটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণের। একটা খুব জরুরি কথা আমি আপনাকে বলি, এই স্টেশনগুলোর অপারেশনাল কন্ট্রোল বা ট্রেন চালানোর দায়িত্ব এখনও রেলের কাছেই আছে, কিন্তু কমার্শিয়াল রাইটস, মানে স্টেশনের ভেতরের দোকানপাট, পার্কিং, বিজ্ঞাপন, এই সব কিছুর অধিকার ৬০ বছরের জন্য প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। ৬০ বছর! একবার ভাবুন, আপনার বাচ্চারা চাকরি পেয়ে রিটায়ার করে যাবে, কিন্তু এই কন্ট্রাক্ট শেষ হবে না। এটা শুধু স্টেশন নয়, এটা ভারতের পাবলিক স্পেস বা সর্বসাধারণের জায়গাকে প্রাইভেট বা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার শুরু। আর এবার আসি আসল ইম্প্যাক্ট বা প্রভাবের কথায়। কিছু ডট আছে, সেগুলোকে যদি আপনি কানেক্ট করেন বা জোড়েন, তাহলে পুরো ছবিটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ২০২৪-এর ডেটা দেখুন, প্ল্যাটফর্ম টিকিট যা আগে নামমাত্র ছিল, তা এখন কিছু স্টেশনে ১০ থেকে বেড়ে ৫০ টাকা হয়ে গেছে।
এসি ওয়েটিং রুমে যদি আপনি এখন যান, পকেট থেকে ১০০ টাকা খসবে। আগে এটা খুব কম ছিল বা কিছু জায়গায় ফ্রিও ছিল। পার্কিং চার্জ ৪০ থেকে বেড়ে ৮০ হয়েছে। আপনি বলবেন, ধুর মশাই, মূল্য বৃদ্ধি হয়েছে, একটু তো বাড়বেই। এবার যদি আপনি বলেন এগুলো খুব ছোট অঙ্ক, তাহলে দাঁড়ান, আমি আপনাকে ক্যালকুলেট করে বা অঙ্ক কষে বোঝাচ্ছি। ধরুন নতুন দিল্লি রেলওয়ে স্টেশন, এখানে রোজকার ফুটফল বা যাত্রী সংখ্যা আনুমানিক ৫ লাখ। যদি এর মধ্যে মাত্র ৫০,০০০ লোকও প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা দিয়ে কেনে, তাহলে রোজগার ২৫ লাখ টাকা। বছরে সেটা দাঁড়ায় ১১১২ কোটি টাকা। আর এটা তো শুধু একটা স্টেশনের হিসেব, তাও আবার শুধু প্ল্যাটফর্ম টিকিটের। এর সাথে পার্কিং, ফুড কোর্ট, রিটেল শপ, এই সব কিছু জুড়ে দিন, তাহলে ৫০টা স্টেশন থেকে বার্ষিক রেভিনিউ বা আয় প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ কোটি টাকা হতে পারে। এটা আমার মুখের কথা নয়, ক্রিসিল রিপোর্ট 2024-এর ইন্ডাস্ট্রি এস্টিমেট। আর এর মধ্যে ৮০% টাকা কাদের পকেটে যাচ্ছে জানেন? ওই প্রাইভেট কোম্পানিগুলোর কাছে। আর রেল বা সরকার পাচ্ছে মাত্র 20%। এবার আরও একটা জিনিস দেখুন, এটা তো গেল কমার্শিয়াল দিক। এবার আসি ট্রেনের কথায়। বন্দে ভারত এক্সপ্রেস সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। ১০২টোরও বেশি ট্রেন চলছে। ২০২৭-এর মধ্যে ৪০০ ট্রেন চালানোর টার্গেট আছে সরকারের। দেখতে দারুণ চকচকে, সফর একদম মাখনের মতো স্মুথ। কিন্তু এই ট্রেনগুলো বানায় কে? আইসিএফ চেন্নাই বা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। নামটা সরকারি, কিন্তু এর কম্পোনেন্ট বা যন্ত্রাংশ কোত্থেকে আসে জানেন? প্রপালশন সিস্টেম আসে সিমেন্স, বোম্বার্ডিয়ারের মতো বিদেশি কোম্পানি থেকে। বগি আর চাকা কিছু ভারতীয়, কিছু ইম্পোর্টেড বা আমদানি করা। টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর খুবই নগণ্য। আর এই সব কথা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন রেলওয়েজের 2024-এর রিপোর্টে বলা হয়েছে। অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার নামে আসল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন হচ্ছে বিদেশে, ভারতে হচ্ছে শুধু অ্যাসেম্বলি বা জোড়াতালি দেওয়ার কাজ, আর মুনাফাটা চলে যাচ্ছে বিদেশে। আর বন্দে ভারতের টিকিটের দাম সাধারণ এক্সপ্রেস ট্রেনের থেকে ৪০ থেকে ৫০% বেশি। এবার সব থেকে বড় প্রশ্ন, সেফটি বা সুরক্ষা। ভারতে প্রতি বছর ছোট বড় মিলিয়ে প্রায় ১০,০০০ থেকে ১২,০০০ রেল দুর্ঘটনা ঘটে। এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা। ওড়িশার সেই ভয়াবহ ট্রেন ট্র্যাজেডি 2023-এর কথা মনে করুন, বা ২০২৪-এ অন্ধ্রপ্রদেশের লাইনচ্যুতি। এগুলো সেই সব দুর্ঘটনা যা হেডলাইন হয়েছিল, কিন্তু আসল সমস্যাটা হলো ট্র্যাক মেইনটেন্যান্স, সিগন্যাল সিস্টেম আর সেফটি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। কেন? কারণ বাজেটের একটা বিশাল অংশ চলে যাচ্ছে ওই ডেভেলপমেন্ট প্রজেক্টে, মানে নতুন স্টেশন বাড়ানো, নতুন চকচকে ট্রেন চালানো। এখানে আরও একটা শকিং ফ্যাক্ট শুনুন। 2023-24-এ রেলওয়ে সেফটির জন্য ১,২০,০০০ কোটি টাকা খরচ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আসল খরচ হয়েছে ৮০,০০০ কোটি টাকা। বাকি ৪০,০০০ কোটি টাকা কোথায় গেল? ওটা ডাইভার্ট হয়ে চলে গেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থাৎ ওই কর্পোরেট পার্টনারশিপওয়ালা প্রজেক্টগুলোতে। এবার নিশ্চয়ই আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা কোনো ইত্তেফাক বা সমাপতন নয়, এটা একটা ওয়েল প্ল্যান্ড স্ট্র্যাটেজি বা সুপরিকল্পিত ছক। যখন আপনি বড় ছবিটা বা বিগ পিকচারটা দেখবেন, তখন বুঝবেন যে স্টেপ 1 হলো স্টেশনের রিডেভেলপমেন্টের নামে কমার্শিয়াল রাইটস বেচে দেওয়া, যেখানে সরকার পায় 20% আর কোম্পানি পায় 80%, আর মেয়াদ হয়ে যায় 60 বছর। অর্থাৎ জমির আসল মালিকানা কার্যত হাতবদল হয়ে যায়। স্টেপ 2 হলো প্রিমিয়াম ট্রেন লঞ্চ করা। যখনই আপনি প্রিমিয়াম ট্রেন লঞ্চ করেন, তখন মিডল ক্লাস বা মধ্যবিত্তকে একটা ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্সের স্বপ্ন দেখানো হয়। টিকিটের দাম বাড়ে, কোয়ালিটির জন্য টাকা দিন আর ট্রেনে চড়ুন। আর এর ফলে সাধারণ ট্রেনের সুবিধা বা মেইনটেনেন্স ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে কমতে থাকে। আর স্টেপ 3 হলো ম্যানুফ্যাকচারিং আর টেকনোলজিতে বিদেশি নির্ভরতা। মেক ইন ইন্ডিয়ার নামে শুধু অ্যাসেম্বলি করা, কোর টেকনোলজি ইম্পোর্ট করা আর মুনাফা বাইরে পাঠানো, ঠিক যেমনটা রাফাল ডিলের সময় হয়েছিল, যেটা নিয়ে আমি আগেই একটা স্টোরি করেছিলাম। এবার এই পুরো ব্যাপারটাকে গ্লোবালি বা বিশ্বব্যাপী প্রেক্ষাপটে দেখুন। ইউনাইটেড কিংডম বা ব্রিটেন ১৯৯৪ সালে তাদের রেলওয়েকে প্রাইভেটাইজ করেছিল। তার ফল কি হয়েছিল জানেন? ইউকে ট্রান্সপোর্ট কমিটির 2022 রিপোর্ট বলছে যে গত ২০ বছরে টিকিটের দাম ৩ গুণ বেড়েছে, সার্ভিস কোয়ালিটি কমেছে আর পাবলিক সাবসিডি উল্টে বেড়েছে। অর্থাৎ সরকারকে এখনও টাকা ঢালতে হচ্ছে, কিন্তু লাভের গুড় খাচ্ছে প্রাইভেট কোম্পানির শেয়ার হোল্ডাররা। ভারতেও ঠিক সেই একই প্যাটার্ন তৈরি হচ্ছে, খুব ধীরে ধীরে, খুব চুপচাপ। আর সবথেকে বড় কথা, এতে ক্ষতিটা কার হচ্ছে? আম আদমি বা সাধারণ যাত্রীর, সেই মজদুর বা শ্রমিক যে গ্রাম থেকে শহরের রোজগারের আশায় যায়, সেই ছাত্র যে সস্তা স্লিপার ক্লাসে চড়ে পরীক্ষা দিতে যায়, সেই বয়স্ক মানুষ যে মাসে একবার ছেলে মেয়ের সাথে দেখা করতে সফর করেন। এই প্রিমিয়াম ট্রেন, এই দামি স্টেশন, এগুলো তো সেই উচ্চ মধ্যবিত্ত বা ধনীদের জন্য, যারা এগুলো অ্যাফোর্ড করতে পারে। কিন্তু বাকি 70% ভারতের জন্য কি পড়ে থাকছে? ওভারক্রাউডেড বা ভিড়ে ঠেসা জেনারেল কোচ, ভাঙা প্ল্যাটফর্ম আর হু হু করে বাড়তে থাকা ভাড়া।
তো এই হলো পুরো সত্যি। ভারতীয় রেল যা সব সময় জনতার ছিল, জনতার জন্য ছিল, আজ সেটা একটা চৌরাস্তায় এসে দাঁড়িয়ে আছে। যদি রিক্যাপ করে বলি, 50-এরও বেশি স্টেশনের কমার্শিয়াল কন্ট্রোল এখন 60 বছরের জন্য প্রাইভেট হাতে। প্রিমিয়াম ট্রেনের নামে বিদেশি টেকনোলজি আর ভাড়া বৃদ্ধি, সেফটি ইনফ্রাস্ট্রাকচারে কম ইনভেস্টমেন্ট, আর আসল মুনাফা যাচ্ছে কর্পোরেট গ্রুপ আর বিদেশি কোম্পানির পকেটে। এবার আসি ভবিষ্যতের কথায়। আগামী কয়েক বছরে, ধরুন 2030-এর মধ্যে, সরকারের প্ল্যান আছে যে 400-রও বেশি স্টেশনকে এভাবে রিডেভেলপ করা হবে। ভালো কথা, করা উচিত। কিন্তু যদি এই একই মডেলে কাজ চলে, তাহলে ভাবুন, ভারতের প্রত্যেকটা বড় স্টেশনে প্রাইভেট কন্ট্রোল থাকবে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম টিকিট, প্রত্যেকটা পার্কিং স্লট, প্রত্যেকটা ফুড কোর্ট সবই হবে প্রাইভেট রেভিনিউ বা ব্যক্তিগত আয়ের উৎস। এটা কি ভুল? সবসময় জরুরি নয় যে এটা ভুল। প্রাইভেট এফিসিয়েন্সি ভালো জিনিস, কিন্তু যখন পাবলিক অ্যাসেট বা সরকারি সম্পত্তিকে প্রাইভেট প্রফিট সেন্টার বানিয়ে দেওয়া হয়, আর সেটাও আম জনতার পকেটের বিনিময়, তখন প্রশ্ন তোলাটা লাজমি বা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। ভারতকে ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে চাই, নিশ্চয়ই চাই, কিন্তু কোন দামে? আমরা কি এমন একটা রেল চাই যেখানে শুধু পয়সালারা